বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম। বিসিএমের ক্লাস 9-এর আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেকচার 14-তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারটা একটা অ্যাসাইনমেন্টের উপরে, অর্থাৎ তোমাদের মাদ্রাসায় আসলে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্টেরই সমাধান আজকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। অ্যাসাইনমেন্ট অর্থ হলো একটা সৃজনশীল প্রশ্ন, একটা 10 মার্কের সৃজনশীল প্রশ্ন। সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের সমাধান এই লেকচারে তোমাদেরকে দেওয়া হচ্ছে। প্রশ্নের উদ্দীপক হলো, এখানে একটা চিত্র দেওয়া থাকতে পারে, অথবা আমি এখানে যেভাবে দেখিয়েছি এভাবেও থাকতে পারে। এখানে একটা এই অবস্থানে একটা বিড়াল রয়েছে, এটা দেখতে পাচ্ছ, একটা বিড়াল রয়েছে। বিড়াল থেকে ঠিক 9 মিনিট সামনে একটা ইঁদুর রয়েছে বি অবস্থানে। ইঁদুরটি থেকে 16 মিটার সামনে একটা গর্ত রয়েছে, সি অবস্থানে একটা গর্ত। তো ঘটনাটা মোটামুটি সবাই বুঝতে পারছো যে একটা বিড়াল একটা ইঁদুরকে ধরার জন্য দৌড়াচ্ছে, আর ইঁদুরটা প্রাণ ভয়ে বাঁচার জন্য একটা গর্তের দিকে দৌড়াচ্ছে। ঘটনাটা হলো এই। এখন আরো কিছু মান দেওয়া আছে, সেগুলো আমরা যেমন যে বিড়ালটি স্থির অবস্থা থেকে 0.02 মিটার পার সেকেন্ড সমতরণে যাচ্ছে। বিড়ালটি 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে ইঁদুরটিকে ধাওয়া করছে, আর ইঁদুরটি 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে এই গর্তের দিকে প্রাণ বাঁচানোর জন্য ও দৌড়াচ্ছে। এরকম একটা উদ্দীপক প্রশ্নে দেওয়া থাকবে। এখন কোশ্চেন নাম্বার ক হলো মৌলিক রাশি কি? এই সংখ্যাটা তো আমরা মোটামুটি প্রথম অধ্যায়ে আমরা জেনেছিলাম। মৌলিক রাশি কি? সংখ্যাটা হচ্ছে যে সকল রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয়, যে সকল রাশি স্বতঃস্ফূর্তভাবে নিজেকে প্রকাশ করতে পারে, বা যে সকল রাশি অন্য কোনো রাশির সাহায্য নিয়ে বা অন্য কোনো রাশির সমন্বয়ে গঠিত নয়, এই ধরনের রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি। এক কথায়, যে সকল রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক রাশি বলে। যেমন ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। আমরা জানি 60টি মৌলিক রাশি আছে। তোমাদের 60টি লিখতে হবে না, লিখবে যে কোনো 2টি, সর্বোচ্চ 3টি, ব্যাস হয়ে গেল। তাহলে মৌলিক রাশি কি? আমরা এই সংখ্যাটা এটা আলোচনা করতে হয়ে গেল। এটাতে মান হচ্ছে 1। নাম্বার 2, বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। ব্যাখ্যা করো। বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না, এটাকে ব্যাখ্যা করতে হবে। তো আচ্ছাটা কিভাবে লিখবেন? তাহলে আমাদের আগে জানতে হবে যে বেগ আর ত্বরণের মধ্যে পার্থক্যটা কি। আসলে বেগ আর ত্বরণ একই জিনিস। যেখানেই বেগ আছে সেখানেই ত্বরণ জিনিসটার থাকার সম্ভাবনা খুবই বেশি। কিভাবে? একটা বস্তু, আমরা যেটা পূর্ববর্তী অনেক লেকচারে যেটা আমরা বলে এসেছি, যে একটা বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে, একটা বস্তুর বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এটাই হলো ত্বরণ।
আর একটা বস্তুর বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, এটাই হলো মন্দন। যেমন আমরা এর আগেও লেখারও একটা ফ্যানের উদাহরণটা সবচেয়ে ভালো হয়, কারণ এই উদাহরণটা আমরা প্রতিদিনই চোখের সামনে আমরা দেখতে পাই। এখন গরমের দিন ফ্যান যেহেতু দিতে হয়, ফ্যানের সুইচ টিপলে ফ্যানের বেগ আস্তে আস্তে কিছু সময় ধরে ফ্যানের বেগ আস্তে আস্তে বাড়ে। আবার একটি ঘূর্ণমান ফ্যানের সুইচ অফ করলে বেগ কিন্তু আস্তে আস্তে কমে এবং কমতে কমতে এক সময় থেমে যায়। এই যে সুইচ দেওয়ার পরে বেগ বাড়লো, এটাই হচ্ছে ত্বরণ। আর এই যে সুইচ অফ করার পরে বেগ আস্তে আস্তে কমলো, এটাই হচ্ছে মন্দন। তাহলে আমরা যেটা দেখলাম যে ত্বরণটা হচ্ছে আস্তে আস্তে বেগের মান আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া। মন্দন কি? মন্দন হচ্ছে বেগের মান আস্তে আস্তে হ্রাস পাওয়া। কিন্তু যদি যেখানে বেগের বৃদ্ধিও নাই, হ্রাসও নাই, একই অবস্থায় চলতেছে, এই সময় কি কোনো সেটাকে কি আমরা ত্বরণ বলবো? আর সেটাকে কিন্তু আমরা ত্বরণ বলবো না। আবার একটা বস্তু বেগ হ্রাস পাচ্ছে না, একইভাবে চলছে, এটাকে আমরা মন্দন বলবো না, এটাকে কিন্তু আমরা মন্দন বলবো না। ত্বরণ আর মন্দন মানেই হলো বেগ বৃদ্ধি পাচ্ছে বা বেগ হ্রাস পাচ্ছে। যেখানে বেগের বৃদ্ধি বা হ্রাস নাই, সেখানে ত্বরণ বা মন্দন বলে কোনো কথা নেই। যেমন একটি বস্তু প্রথম সেকেন্ডে যায় হলো 3 মিটার পার সেকেন্ড বেগে, দ্বিতীয় সেকেন্ডেও যায় 3 মিটার পার সেকেন্ড বেগে, তৃতীয়তেও তাই, চতুর্থতেও তাই। অর্থাৎ প্রতি সেকেন্ডে বস্তুর বেগের কিন্তু কোনো হ্রাস বৃদ্ধি হচ্ছে না। তো এই বস্তুটার ত্বরণগত বা মন্দনগত, আমরা যদি ত্বরণ বা মন্দন যে সূত্রটা আছে, সেই সূত্রটা থেকে আমরা যদি ইউজ করি, আমরা ধরলাম এটা হচ্ছে বস্তুর আদি বেগ, এটা হচ্ছে বস্তুর শেষ বেগ। তারা পাবে কি আমি এই বেগগুলি সমান কি ভি মাইনাস ইউ ভাগ টি। আমরা এখানে তাহলে দেখব ভি কত, শেষ বেগ কত, 3 মিটার পার সেকেন্ড। আদি বেগ কত, এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। যদি আমরা সময় পার্থক্য দেখি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড পরে 3 থেকে কত হচ্ছে 3, তাহলে উপরের মানটা কি হচ্ছে 3 বিয়োগ 3, এর অর্থ কি 0। 0 ভাগ 3 সমান হচ্ছে 0। আমরা জানি যে উপরে যদি 0 থেকে মানটা কত হয় 0, তাহলে এবার আমরা কি পেলাম, এ সমান কত পেলাম, এ সমান পেলাম হচ্ছে আমরা 0। এর অর্থ কি? কোনো ত্বরণ বলতে এখানে কিচ্ছু নেই, ত্বরণ বা মন্দন বলতে এখানে কিচ্ছু নেই। অর্থাৎ তার মানে এই কথাটাই প্রমাণিত হলো যে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। এখানে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, কোনো পরিবর্তন কিন্তু নাই। কিন্তু যদি এমন হতো যে এখানে 3, এখানে 6, এখানে 9, এখানে 12, বা এখানে 3, এখানে 5, এখানে 7, এখানে 9, আমরা তাহলে বলতে পারতাম যে প্রতি সেকেন্ডে 2 করে করে বেগ বৃদ্ধি পাচ্ছে বা 3 করে করে বেগ বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু আমরা একটা মান কিন্তু আমরা পেয়ে যেতাম। কিন্তু যেহেতু এখানে মান বাড়ছে না, সুতরাং আমরা দেখলাম যে সমান কত হয় 0। তাহলে এরকম প্রশ্ন আসে, প্রথমে কথাগুলো লিখবে যে আমরা জানি ত্বরণ অর্থই হলো বেগ বৃদ্ধি পাওয়া, আর মন্দন অর্থ হলো বেগ হ্রাস পাওয়া। যেখানে বেগের বৃদ্ধি বা হ্রাস কিছুই হয় না, সেখানে ত্বরণ বা মন্দন বলে কিছু থাকে না। এরপরে তোমরা এরকম একটা চিত্র দেবে যে প্রতি সেকেন্ডে বেগ একই, এবারে সূত্রটা দেখাবে এ সমান কি ভি মাইনাস ইউ ভাগ টি। এখন ভি মানো যা, ইয়ের মানতা, তাহলে একই মান থেকে একই মান বিয়োগ করলে ফলাফল কি আসে 0, তাহলে এ সমান হচ্ছে 0। অর্থাৎ বোঝা গেল যে বেগের পরিবর্তন না হলে ত্বরণ বা মন্দন কিছু হয় না। এই হলো প্রমাণ। আশা করি কোশ্চেনের আনসারটা বুঝতে পেরেছো আর কি। তো এর হচ্ছে খ নম্বর, তাহলে আমাদের খ নম্বরটাও হয়ে গেল। এবার আমরা এই যে উদ্দীপকটা থেকে গ আর ঘ আমরা দেখব। কোশ্চেন নম্বর গ হলো বি অবস্থানে বিড়ালটির বেগ কত।
খেয়াল করো বিড়ালটি আছে কিন্তু এখন বর্তমানে আছে হলো এই অবস্থানে, অর্থাৎ এই অবস্থানে বিড়ালটি চুপ হয়ে আছে। এই স্থির অবস্থা থেকে বিড়ালটি এই ইঁদুরটিকে ধাওয়া করার জন্য যাত্রা শুরু করলো। তো আর বিড়ালটি যাচ্ছে কিভাবে, এই এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, এই যে এটা কি দেখো তো, এটা কিন্তু ত্বরণ। বিড়ালটি সমত্বরণে যাত্রা শুরু করলো, অর্থাৎ বিড়ালটির বেগ প্রতি সেকেন্ডে 0.2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে অবশ্যই বিড়ালটি যখন এভাবে বেগ বৃদ্ধি পেতে পেতে তখন বি অবস্থানে আসবে, অবশ্যই বিড়ালের বেগ আর একটু কি হবে, বেশি হবে। সেই বেশিটা কত এটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ বি অবস্থানে বিড়ালের শেষ বেগ কত, ভি কত, এইটা চাচ্ছে। তাহলে আমরা একটু ডাটাগুলো উঠিয়ে নেই। এখানে বিড়ালের আগে বেগ কত, ই হচ্ছে 0, যেহেতু বিড়ালটি স্থির অবস্থানে ছিল। এরপরে বিড়ালের বেগ কত, এ হচ্ছে 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার। এ থেকে বি মাঝখানে মধ্যবর্তী দূরত্ব কত, 9 মিটার, এস হচ্ছে 9 মিটার। এখন ভি সমান ওয়াট, ভি সমান ওয়াট। এখন আমরা একটু সূত্রগুলোতে একটু খেয়াল করবো যে কোন সূত্রটা আমাদের অ্যাপ্লাই হয়। আমরা জানি 4টা সূত্র আছে। এটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2 এস। আমরা দেখবো যে আমাদের বের করতে হবে হলো ভি। এই ভি বের করতে হলে আমাদের এমন একটা সূত্র লাগবে যে সূত্র সবগুলো ডাটা আমাদের পড়তেছে। ইউ সবটার ভেতরে আছে, এ এটার ভেতরেও আছে, এ এটার ভেতরেও আছে, কিন্তু এস এখানে কি এস আছে, এখানে কিন্তু এস নাই। আর এই সূত্রে দেখা যাচ্ছে কি আছে, এসও আছে। তাহলে এই সূত্রটাতে আমরা ইউ পাচ্ছি, এই সূত্রতে আমরা এ পাচ্ছি, এই সূত্রে আমরা এস পাচ্ছি। যেহেতু সবগুলো আমরা এই সূত্র দিয়ে আমাদের সবগুলো আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং আমাদের নির্দিষ্ট সূত্র হবে গেল তো এটা হলো কেন, যেহেতু টি একটা এই সূত্রে টি আছে আর এখানে টি এর কোনো মান দেওয়া নাই, তাহলে আমাদের সূত্র হলো এইটা। আমরা কি করতে, আমরা জানি ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2a_s। তাহলে ইউ কত, 0 প্লাস 2 গুণন এ কত 0.02 গুণন এস কত 9। তাহলে আমরা মানটা যদি ক্যালকুলেটর আমরা দেখি, 2 গুণন 0.02 গুণন 9, মানটা কত আছে 0.36, 0.36 এটা হলো আমাদের মান। এখন এটা কিন্তু ভি মান, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান, এটা কিন্তু ভি স্কোয়ারের মান। তাহলে আমাদের শুধু যদি আমরা ভি চাই তাহলে কি করতে হবে, এটা বলে আমাদের রুট করতে হবে, রুট 0.36, আমাদের রুট 0.6, ভি হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারলে কোশ্চেনটা কি ছিল। বি অবস্থানে বিড়ালটি দৌড়ে যাচ্ছে, এখানে বেগ কত হবে। আমরা এই সূত্র কেন হলো তার ব্যাখ্যা দিলাম এবং মানটা এভাবে আমরা বের করে ফেলব। +2s আমরা ইউ যেহেতু 0 2 বসালাম, এ বসালাম, এস বসালাম, আমরা ভি স্কয়ারের মান পেলাম, এরপর আমরা সেটাকে রুট করলাম, রুট করলে হয় 0.6 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের আনসার। আমরা গ নাম্বার করে ফেললাম, এবার হচ্ছে ঘ। ঘ নম্বর প্রশ্নটা হলো বেশ মজার প্রশ্ন, যে বিড়ালটি কি তার প্রাণ বাঁচাতে সক্ষম হবে কিনা, বা ইঁদুরটির পক্ষে বিড়ালটিকে ধরা সম্ভব হবে কিনা। আমরা পুরো ঘটনাটা থেকে বুঝতে পারতেছি যে ইঁদুর দৌড়াচ্ছে, একটা কি লক্ষ্য করে, একটা গর্ত লক্ষ্য করে। সেই বিন্দুটা হলো একটা গর্ত, যে গর্তটা ইঁদুর থেকে 16 মিটার সামনে, আর
বিড়ালটিও চাবে যে ইঁদুরটা গর্তে ঢুকে পড়ার আগে সে যেন তাকে ধরতে পারে। এখন প্রশ্ন হলো ধরতে পারবে কি না। এখন আমরা কিভাবে বুঝবো যে আসলে বিড়ালের পক্ষে ইঁদুরকে ধরা সম্ভব হবে কিনা, বা ইঁদুরের পক্ষে নিজের প্রাণ বাঁচানো সম্ভব হবে কিনা, এটা বোঝার উপায়টা কি? বোঝার উপায় হলো খুব ছোট্ট একটা উপায়, সহজ একটা উপায়। এখন আমাদের সময়ের সাহায্য নিতে হবে, সময় লাগবে আমাদের। অর্থাৎ ইঁদুর এখান থেকে এখানে আসবে, তার একটা সময় লাগবে। আবার বিড়ালটিও এখান থেকে এখানে আসবে, বিড়ালেরও একটা কি লাগবে, একটা সময় লাগবে। এখন কার সময় লাগবে বেশি? যদি দেখা যায় যে ইঁদুরটা এখানে খুব অল্প সময়ের মধ্যে গর্তের কাছে চলে আসছে, বিড়ালটিও তখন এখানে আসতেই পারলো না, তাহলে বোঝা যাচ্ছে ইঁদুরটা প্রাণে বেঁচে গেল। আর যদি দেখা যায় যে না, ইঁদুরটি এখানে আসার আগেই বিড়াল এই পর্যন্ত এসে পৌঁছাবে, অর্থাৎ ইঁদুর ওর আশ্রয়স্থলে যাওয়ার আগে বিড়ালটি সেখানে পৌঁছে গেল, তাহলে তো আমরা বুঝতে পারছি যে বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে। তাহলে আমাদের এক্ষেত্রে উভয়ই কি বের করতে হবে? সময় বের করতে হবে। তো আমরা প্রথমে দেখি যে ইঁদুরটি রেখে গর্ত পর্যন্ত যেতে সময় লাগে কত। তাহলে এখন যেহেতু সময়ের একটা বিষয়, তাহলে আমরা যদি ইঁদুরের ক্ষেত্রে ধরি, ইঁদুরের ক্ষেত্রে আমরা যদি সময় ইয়েটা দেখি, তাহলে ইঁদুরের আমরা ধরে নেই। ইঁদুরের বেগ ছিল কি বেগ? এখানে কিন্তু একটা চমৎকার একটা কথা আছে। ইঁদুরের এই বেগটা হচ্ছে সমবেগ। ইঁদুরের বেগটা হলো সমবেগ। এই অধ্যায়ে সমবেগের একটা সূত্র আছে, এই সূত্রে কোনো ওইরকম কোনো প্রমাণ নেই। সমবেগের সূত্র হচ্ছে এস সমান ভিটি, এটা আমি পর দেখাচ্ছি। তাহলে ইঁদুরের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে এস। ইঁদুরের ক্ষেত্রে ভি আছে, ভি হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড। এস হচ্ছে এখান থেকে পর্যন্ত কত? 16 মিটার। তাহলে টি সমান ওয়াট। ইঁদুর যেহেতু সমবেগে চলছে, সমবেগের সূত্রটা হলো এস সমান বিটি। আমরা লিখি এস সমান বিটি, এটা হলো সমবেগের সূত্র। একটা বস্তু যদি সমবেগে চলে, সমবেগ কি সবসময় একই বেগে। যেটা আমরা খতে দেখলাম যে প্রতি সেকেন্ডে 3 মিটার 3 মিটার 3 মিটার, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এরকম বেগকে বলা হলো সমবেগ। তাহলে এস সমান ভিটি, তাহলে টি সমান এস ভাগ ভি। তাহলে এস কত? এস হচ্ছে 16, ভি হচ্ছে 0.4। তাহলে মানটা আসে কত? 16 ভাগ 0.4, তাহলে মান আসে হলো 40। অর্থাৎ ইঁদুরটি বি থেকে গর্ত পর্যন্ত যেতে ইঁদুরের সময় লাগবে হচ্ছে 40 সেকেন্ড। আমরা একটু এখানে ইঁদুরের সময় লাগবে হচ্ছে 40 সেকেন্ড। 40 সেকেন্ড। আচ্ছা, এবার আমরা ইঁদুরের সময় পেয়ে গেলাম। এবার আমরা বিড়ালের এবার সময় লাগবে কত, এটা আমরা দেখি। এবার বিড়ালে যদি এখান থেকে আসবে হলো এখানে, তাহলে মোট ডিস্টেন্সটা কত? তাহলে এখান থেকে পর্যন্ত হচ্ছে 9, এখান থেকে পর্যন্ত 16। তাহলে ক্যাটের জন্য মোট ডিস্টেন্স হচ্ছে 9 প্লাস কত? 16। তাহলে কত হয়? 25। মোট হচ্ছে 25 মিটার। তাহলে তোমরা লিখবে যে এ থেকে সি পর্যন্ত মোট দূরত্ব 9 প্লাস 16 সমান হচ্ছে 25 মিটার। তাহলে ইঁদুরকে এখন এই 25 মিটার আসতে ইঁদুরের জন্য সময় লাগবে কত? তাহলে ইঁদুরের জন্য কোন সূত্রটা হবে? এখন যেহেতু ইঁদুর, আমরা ইঁদুরের এখন যেহেতু বিড়ালের আমরা মান লেখা নেই। বিড়ালের শুরুতে ইউ ছিল 0, এ ছিল হচ্ছে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস হচ্ছে পেলাম হলো 25, টি হচ্ছে ওয়াট। বিড়ালের জন্য টি হলো ওয়াট। তখন টি বের করতে হবে। আমরা দেখবো যে কোন সূত্রে সবগুলো মান ইউজ হচ্ছে। এখানে ভি আছে, ভির কোনো এখানে কোনো প্রয়োজনই নেই, তাহলে এই সূত্র বাদ। ভি আছে কিন্তু এখানে এই সূত্রে টি আছে কি? টি নাই, তাহলে এটাও বাদ, এটাও বাদ। আর এই সূত্র দেখি এস আছে, ইউ আছে, টি আমাদের বের করতে হবে। এ আছে, টি আছে। তাহলে আমরা দেখলাম যে ফাইনালি আমার লাগতেছে হলো কোন সূত্র? এই সূত্রটা। তাহলে লিখবো এস সমান ইউ টি প্লাস হাফ
এ টি স্কোয়ার। এখন যেহেতু ইউ কত 0, তাহলে এইটুকু আমাদের কিন্তু বাদ দিলে হচ্ছে, তাহলে আমরা এটুকু কি করি, বাদ দিয়ে দিই। পরের লাইন আমরা লিখবো এ সমান হাফ এ টি স্কোয়ার। যদি ইউ কত 0, তাহলে এ সমান আমরা কি করবো, একবার পেলাম এর সমান পেলাম হচ্ছে হাফ এ টি স্কোয়ার। আর যেহেতু আমাদের লাগবে হলো টিটা আমরা এই পাশে নিয়ে আসবো, বা হাফ এ টি স্কোয়ার সমান হচ্ছে এস, বা এ টি স্কোয়ার সমান হচ্ছে 2 পাশে গেলে কে গুণ হয়ে যাবে 2s, বা টি স্কোয়ার সমান হচ্ছে 2s ভাগ হলো a। টি স্কোয়ার সমান এ পাশে গেলে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এখন তাহলে মান বসাই, 2 গুণন s কত 25 ভাগ a কত 0.02। তাহলে আমরা ক্যালকুলেটরের মানটা যদি আমরা বের করি, 25 দুগুণে কত 50, 50 ভাগ হচ্ছে 0.02, তাহলে মান হয়ে গেল 2500। অনেক বিরাট একটা মান 2500। তাহলে টি স্কয়ার যদি 2500 হয়, তাহলে টি কত, তাহলে রুট করবো, রুট 2500 কত সেকেন্ড, 50 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা রুট করি, রুট 2500 মানে হচ্ছে 50। তার মানে বিড়ালের সময় লাগবে কত সেকেন্ড, 50 সেকেন্ড। তাহলে ইঁদুরের এখান থেকে পর্যন্ত যেতে সময় লাগবে 40 সেকেন্ড, আর বিড়ালের এখান থেকে পর্যন্ত যেতে সময় লাগবে কত 50 সেকেন্ড। তার মানে কে আগে যাবে, অবশ্যই ইঁদুরটি আগে পৌঁছে যাবে। সুতরাং বিড়াল বাবাজির পক্ষে আর ইঁদুরকে ধরা সম্ভব কিন্তু না। সুতরাং আমরা কি লিখবো, যেহেতু 50 সেকেন্ড ইজ গ্রেটার দেন 40 সেকেন্ড, সুতরাং বিড়ালটি গর্তের কাছে পৌঁছানোর পূর্বে ইঁদুরটি গর্তের ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ বিড়ালটির পক্ষে ইঁদুরটিকে ধরা সম্ভব হবে না। এই ছিল আমাদের সমাধান। আশা করি সবাই দেখতে পারছো এবং বুঝতে পারছো। এটা অঙ্কটা খাতা একবার প্র্যাকটিস করবে, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হবে এবং তোমরা সুন্দর করে সমাধানটি লেখার চেষ্টা করবে। তো এই ছিল আমাদের 14 নম্বর লেকচার। পরবর্তী ক্লাসে এই অধ্যায় থেকে আমরা আগামী আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসের মধ্যে সঙ্গে শীঘ্রই দেখা হবে আশা করছি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।